আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামুনদি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ, গাংনী মেহেরপুর থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে। এবং গুণগত রসায়নের আমাদের আজকের টপিকস পলির বর্জন নীতি অথবা পাউলির বর্জন নীতি। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বিজ্ঞানী পলি 1925 খ্রিস্টাব্দে একটি নীতি বা নিয়ম বর্ণনা করেন। তার নামানুসারে এই নীতিটিকে পলির বর্জন নীতি বলে। নীতিটি হলো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। অন্তত যে কোনো একটি কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে বা অসমান হবে। আমি আবার বলি যে কোনো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। যে কোনো একটির মান অসমান হয়। এবার আসি আমরা এই পাউলির বর্জন নীতিটির ব্যাখ্যায়। ব্যাখ্যা করতে গিয়ে আমরা প্রথমেই উদাহরণ হিসাবে আনতে পারি হিলিয়াম পরমাণুটিকে। একটি উত্তম উদাহরণ হিসাবে আমরা এই উদাহরণটিকে দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা জানি হিলিয়াম পরমাণুর ইলেকট্রন সংখ্যা হলো 2, অর্থাৎ হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন থাকে। হিলিয়াম পরমাণুটির ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই হিলিয়াম 2 1s2। এখন এই হিলিয়াম পরমাণুর 2টি ইলেকট্রনের প্রথম ইলেকট্রনের জন্য, অর্থাৎ প্রথম ইলেকট্রনটিকে যদি আমরা E1 বলি, তাহলে E1 এর জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান আমরা পাই। আমি এখানে বলে রাখি বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনেছি যে চারটি কোয়ান্টাম সংখ্যা বলতে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা h। তো এখানে যেহেতু হিলিয়াম পরমাণুতে 1s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে প্রথম ইলেকট্রন E1 এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হবে, দেখো, 1। এবং তখন এখানে l এর মান হবে, দেখো, s। আমরা জানি যখন l এর মান 0, তখন আমরা s অরবিটাল পাই। তাহলে এখানে s এর জন্য, s এর জন্য l এর মান 0। আর আমরা জানি
এল এর মান 0 হলে এম এর মান প্লাস মাইনাস এল, অর্থাৎ শূন্য। এম এর মান 0 এবং এস এর মান প্রথম ইলেকট্রনের জন্য হবে প্লাস হাফ। ঠিক একইভাবে দ্বিতীয় ইলেকট্রনকে যদি আমরা E2 বলি, তাহলে দ্বিতীয় ইলেকট্রন E2 এর জন্য দ্বিতীয় ইলেকট্রন 2 রয়েছে 1s অরবিটালে, তাহলে n এর মান 1 এবং s এর জন্য l এর মান 0, l এর মান 0 বলে m এর মান 0 এবং দ্বিতীয় ইলেকট্রনের জন্য s এর মান হবে মাইনাস হাফ। খেয়াল করো বন্ধুরা যে এই তিনটি অরবিটাল একই রকম হলেও এই অরবিটালটিতে ভিন্নতা, এই তিনটি কোয়ান্টাম সংখ্যা একই রকম হলেও এই কোয়ান্টাম সংখ্যায় ভিন্নতা রয়েছে। অতএব আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হিলিয়াম পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, এই তিনটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হলেও n = 1, n = 1, l = 0, l = 0, m = 0, m = 0 সমান হলেও ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান মানে s = প্লাস হাফ আর দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে s = মাইনাস হাফ, অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হয়। অর্থাৎ দুটি ইলেকট্রন একই অরবিটালে অবস্থান করতে পারে যদি তাদের ঘূর্ণনের দিক পরস্পর বিপরীতমুখী হয়। আমি আবার বলি, এখান থেকে লক্ষ্য করো যে এই পাউলির বর্জন নীতির একটা ভালো উদাহরণ হচ্ছে হিলিয়াম। এখান থেকে আমরা স্পষ্ট এই ধারণা লাভ করতে পারি যে এরকম কোনো পরমাণুর দুটি ইলেকট্রন একই অরবিটালে দুটি ইলেকট্রন একই অরবিটালে অবস্থান করতে পারে যদি তাদের ঘূর্ণনের দিক পরস্পর বিপরীতমুখী হয়। সেটা কেমন? যে একটা যদি ঘড়ি কাঁটার দিকে হয়, আরেকটা হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। একটা যদি s = প্লাস হাফ হয়, আরেকটা হবে s = মাইনাস হাফ। তাই এই দুটি ইলেকট্রন একই অরবিটালে থাকলে একটিকে উপরের দিকে তীর চিহ্ন এবং অপরটিকে নিচের দিকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কিভাবে? যেমন এখানে হিলিয়াম 2 একে আমরা এইভাবে প্রকাশ করি, একটিকে উপরের দিকে তীর চিহ্ন, আরেকটিকে নিচের দিকে তীর চিহ্ন, একটি ঘড়ি কাঁটার দিকে আরেকটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে। অথবা আমরা সংক্ষেপে এভাবেও লিখতে পারি, এটা উপরের দিকে, এটা নিচের দিকে, ঘূর্ণনের দিক বা স্পিন। তাহলে এভাবে প্রকাশ করা হয়।
আচ্ছা, এ হলো মোটামুটি পাওলির বা পলির বর্জন নীতি। এই পলির বর্জন নীতি কি শুধু কি আমরা হিলিয়াম পরমাণুতে দেখতে পাবো, বা শুধু হিলিয়াম পরমাণুর জন্যই প্রযোজ্য? অবশ্যই না। হ্যাঁ, প্রতিটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের জন্যই পাওলির বর্জন নীতি প্রযোজ্য হবে। এটা আরেকটু স্পষ্ট করার জন্য আমি তোমাদের আরেকটি উদাহরণ দেখানোর চেষ্টা করব। যেমন ধরো, কার্বন 6 এর ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2 2s2 2p2। হুন্ডের নিয়মে এটা বিন্যাস করলে আমরা কি পাই? 1s2 2s2 2px1 2py1 2pz0। দেখো, এখন যদি আমরা ইলেকট্রন বক্স পদ্ধতিতে এটাকে দেখি তাহলে 1s2 এর দুটি ইলেকট্রন বিপরীত স্পিনযুক্ত, 2s2 এর দুটি ইলেকট্রন বিপরীত স্পিনযুক্ত এবং 3টি পি অরবিটাল এর দুটি অযুগ্ম ইলেকট্রন এক স্পিন একইমুখী হবে। এটা হলো 1s অরবিটাল, এটা 2s অরবিটাল, এটা 2p অরবিটাল। এখন এই কার্বন পরমাণুর যে কোনো দুইটি ইলেকট্রন নিয়ে আমরা দেখার চেষ্টা করব যে পাওলির বর্জন নীতির সত্যতা। ধরো, আমরা প্রথম ইলেকট্রনটি নিলাম, প্রথম ইলেকট্রনটি এবং পঞ্চম ইলেকট্রনটি। আচ্ছা, এখানে প্রথম ইলেকট্রনের জন্য আমরা এটাকে E1 ধরে নিলাম, আর পঞ্চম ইলেকট্রনটিকে আমরা E2 ধরে নিলাম। তাহলে E1 এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কি হবে? যেহেতু এটা 1s অরবিটালে অবস্থিত, তাহলে n এর মান 1, l এর মান কি হবে? s এর জন্য 0, আর l এর মান 0 বলে m এর মানও 0। আর যেহেতু এটা এই ইলেকট্রনটার স্পিন উপরের দিকে, তাহলে আমরা লিখব s = +12। আর পঞ্চম ইলেকট্রন, যেটাকে আমরা E2 বলছি, তাহলে E2 ইলেকট্রনের বেলায় এটা আছে কোন অরবিটালে? দেখো, 2p অরবিটালে। তাহলে কি হবে? n = 2, আর l = কি হবে? p এর জন্য আমরা জানি যখন l = 1 তখন পাই আমরা p অরবিটাল, অর্থাৎ s অরবিটাল পাই আমরা
এল এর মান শূন্য, যখন তখন শূন্য হয়। আর পি অরবিটাল পাই হলো তখন এল এর মান 1, ডি অরবিটাল পাই এল এর মান তখন 2, এবং এফ অরবিটাল পাই এল এর মান তখন 3। তাহলে পি এর জন্য আমরা কি পাবো? এল এর মান 1। এল এর মান 1 হলে আমরা এম এর মান কি পাবো? এল এর মান যখন 1 তখন এম এর মান পাবো প্লাস মাইনাস এল, অর্থাৎ প্লাস মাইনাস 1। তার মানে এম এর মান পাবো আমি -1, 0, +1। তাহলে আমরা এখানে লিখি, এই অরবিটালের জন্য আমরা পাবো -1 এম এর মান, এই অরবিটালের জন্য পাবো আমরা 0 এম এর মান, আর এই অরবিটালের জন্য পাবো আমরা +1। আচ্ছা, তাহলে আমাদের E2 ইলেকট্রনটা কোন অরবিটালে? এই অরবিটালে। এর জন্য এম এর মান কত? -1। m = -1। এবং যেহেতু এর স্পিন উপরের দিকে, তাহলে এক্ষেত্রে আমরা s = লিখলাম +12। দেখো, তাহলে এখানে এই দুটি ইলেকট্রনের n এর মান ভিন্ন, l এর মান ভিন্ন, m এর মান ভিন্ন, কিন্তু s এর মান একই। তার মানে কি মনে হয় তোমাদের, যে তাহলে এই কার্বন পরমাণুর এই প্রথম ইলেকট্রন এবং পঞ্চম ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন কি পাউলির বর্জন নীতি মেনে চলে? অবশ্যই মেনে চলে। কারণ পাউলির বর্জন নীতি আমরা কি জানি, যে একটি পরমাণু যে কোনো দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হইতে পারে না। তো এখানে দেখো 3টি একই না, মানে 3টি ভিন্ন, একটি মাত্র সমান বা অভিন্ন বা একই। হ্যাঁ, তাহলে অবশ্যই পাওয়ালির বর্জন নীতিকে সমর্থন করে। তো ঠিক একইভাবে যদি আমরা আবার দেখো 2s অরবিটাল থেকে আমরা এই ইলেকট্রনটা, ধরো এই ইলেকট্রনটা নিই, আর 2p থেকে যদি আমরা এই ইলেকট্রনটা নিই, তাহলে কি পাওয়ালির বর্জন নীতি মেনে চলবে? আমরা দেখার চেষ্টা করি। দেখো, এক্ষেত্রে আমরা ধরলাম ইলেকট্রনটা হলো E3, আর এটাকে ধরলাম E4। তাই যদি হয়, তাহলে E3 কার্বন পরমাণুর 1, 2, 3, 4 নম্বর ইলেকট্রনকে আমরা E3 বলছি। তাহলে E3 এর বেলায় n এর মান কি হবে? এটা 2s অরবিটালে অবস্থান করছে, তাহলে n এর মান 2, l এর মান কি হবে? s এর জন্য 0, আর l এর মান 0 হলে m এর মান 0। আর যেহেতু এর স্পিন নিচের দিকে, তাহলে s = ধরলাম -12। একইভাবে আমাদের কার্বন পরমাণুর 1, 2, 3, 4, 5, 6 নম্বর কার্বনটা আমরা E4 ধরেছি।
তাহলে সেই 6 নম্বর কার্বন যেটাকে আমরা E4 বলছি, সেই E4 এর বেলায় n এর মান কি হবে? দেখো 2p অরবিটালে অবস্থান করছে, তাহলে কি হবে? n এর মান 2, আর l এর মান যেহেতু p অরবিটাল, p এর জন্য হচ্ছে l এর মান 1, আর l এর মান 1 হলে কি হয়? m এর মান এরকম -1, 0 এবং +1 হয়, কিন্তু আমার এই ষষ্ঠতম বা শেষ ইলেকট্রনটি যেটাকে আমরা E4 বলছি, সেটা আছে যে অরবিটালে, সেই অরবিটালে m এর মান কত? 0। m এর মান 0 এবং s এর মান কি হবে? যেহেতু এর স্পিন উপরের দিকে আমি দেখতে পাচ্ছি, তাহলে s এর মান প্লাস হবে। এখন আমরা দেখি যে E3 এবং E4 অর্থাৎ কার্বন পরমাণুর চতুর্থ এবং ষষ্ঠ ইলেকট্রন দুটি বেলায় এটা কি পাউলির বর্জন নীতি ফলো করছে? দেখার চেষ্টা করো বন্ধুরা। দেখো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান একই, কিন্তু l এর মান ভিন্ন, m এর মান একই, s এর মান ভিন্ন। তার মানে দুইটি কোয়ান্টাম সংখ্যার মান একই, কিন্তু দুটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। আমরা পাউলির বর্জন নীতি কি জানি? যে একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, যে কোনো একটির মান অসমান হইবেই। তো এখানে তো দুইটি কোয়ান্টাম সংখ্যার মান অসমান। দেখো একটা এল, আর একটা এস। হ্যাঁ, আর কিন্তু আমার পারমাণবিকতে বলা আছে যে কোনো একটি কোয়ান্টাম সংখ্যার মান অসমান হলেই সেটা পাউলির বর্জন নীতিকে সমর্থন করবে। তাহলে অবশ্যই এই কার্বন পরমাণুর চতুর্থ এবং ষষ্ঠ বা শেষ ইলেকট্রনের বেলায়ও পাউলির বর্জন নীতি সমর্থন করে। এভাবে বন্ধুরা তুমি যে কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রন নিয়েই প্রমাণ করে দেখবে যে তারা পাউলির এই বর্জন নীতিকে সমর্থন করবে। সেটা কি? আমরা আবার বলি যে একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, অন্তত যে কোনো একটির মান অসমান হয়। তো এই মোটামুটি পাউলির বা পলির বর্জন নীতি। আচ্ছা, এবার আসবো আমরা পাউলির বর্জন নীতির প্রয়োগ। পাউলির বর্জন নীতির প্রয়োগে প্রথমেই বলবো আমরা যে এই পাউলির বর্জন নীতি ব্যবহার করে বিভিন্ন উপশক্তি স্তরে সর্বোচ্চ বা সর্বাধিক ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায়। অর্থাৎ পাউলির বর্জন নীতি ব্যবহার করে বিভিন্ন উপশক্তি স্তরে সর্বোচ্চ বা সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকা সম্ভব তা জানা যায়। এখানে উপশক্তি স্তর বলতে আমরা প্রথমেই মনে করার চেষ্টা করি যে আমরা কোয়ান্টাম সংখ্যায় পড়ে এসেছি যে উপশক্তি স্তর পাই আমরা 4টা, মূলত এস, পি, ডি এবং এফ। তো এই এস পি এবং এস পি ডি এবং এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে তা আমরা জানতে পারবো এই পাউলির বর্জন নীতি মাধ্যমে। সেটা কিভাবে? সেটা দেখো এইভাবে। ধরো এস উপস্তরের ক্ষেত্রে, হ্যাঁ,
এস উপস্তরের ক্ষেত্রে আমরা কি জানি যে যখন এল এর মান 0 তখন পাই আমরা এস, যখন এল এর মান 1 তখন পাই পি, যখন এল এর মান 2 তখন পাই ডি, যখন এল এর মান 3 তখন পাই এফ। আচ্ছা, তাহলে এস উপস্তরের জন্য আমরা কি পাই যে এল এর মান দেখো 0। আচ্ছা, এল এর মান 0 পাই, তাহলে তখন আমরা এম এর মান কি পাই? আমরা জানি যে প্লাস মাইনাস এল মানে 0 পাই। আর এম এর মান 0 অর্থাৎ তাহলে এম এর মান 0 মানে একটি মাত্র মান পাওয়ায় আমরা এই এস উপশক্তি স্তরে একটি মাত্র অরবিটাল পাই। এবং সেই একটি মাত্র অরবিটালে আমরা জানি যে পাউলির বর্জন নীতির একটি গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত হলো যে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, এবং তাদের স্পিন বিপরীতমুখী হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে যদি তাদের ঘূর্ণন বিপরীতমুখী হয়। তো তাহলে যেহেতু এখানে আমরা একটি মাত্র অরবিটাল পাচ্ছি এস উপস্তরে, এবং আমরা জানি যে একটি অরবিটালে বিপরীত ঘূর্ণন যুক্ত বা বিপরীত স্পিন যুক্ত 2টি ইলেকট্রন সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে 1 × 2 সমান সমান 2, মোট 2টি ইলেকট্রন থাকতে পারে এস উপশক্তি স্তরে। সেটা কেমন? সেটা হলো আমরা প্রকাশ করব যে S2 এভাবে। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস আকারে আমরা এভাবে প্রকাশ করব। ঠিক একইভাবে আমরা বাকিগুলো দেখব যে পি এর জন্য তাহলে কি হবে। দেখো, পি এর জন্য আমরা পাবো, দেখো এল এর মান হলো 1, আর এল এর মান 1 পেলে আমরা এম = পাবো হলো যে প্লাস মাইনাস 1, তার মানে -1 0 +1 তিনটি পাবো। তার মানে আমরা এক্ষেত্রে 3টি অরবিটাল পাবো। আর আমরা জানি প্রতিটি অরবিটালে বিপরীত স্পিন যুক্ত 2টি করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে 3 × 2 সমান সমান এখানে পি উপস্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারবে, যেটাকে আমরা ইলেকট্রন বিন্যাস আকারে লিখতে পারি S6। ঠিক একইভাবে ডি অরবিটালের ক্ষেত্রে L = তাহলে কি হবে 2, আর এম এর মান তখন কি হবে -2 -1 0 +2 +1, মানে আমরা 5টি অরবিটাল পাই। এক্ষেত্রে আমরা 5টি অরবিটাল সম্ভব। এক্ষেত্রে আমাদের 5টি অরবিটাল সম্ভব। তাহলে সেই 5টি অরবিটালে এক একটি অরবিটালে বিপরীত স্পিনযুক্ত 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে 5 × 2 সমান 10টি ইলেকট্রন থাকতে পারে ডি উপস্তরে, যেটাকে আমরা প্রকাশ করব যে পি S2 P6 D10। তাহলে ডি উপস্তরে 10টি ইলেকট্রন থাকা সম্ভব।
সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকা সম্ভব। ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকা সম্ভব। ঠিক একইভাবে এফ উপশক্তি স্তরে, এর জন্য আমরা এফ এর জন্য পাবো এল এর মান 3, তখন এম এর মান পাবো -3, -2, -1, 0 মানে শূন্য সহ প্লাস মাইনাস এল মানে 0 সহ প্লাস মাইনাস 3, তাহলে +3 +2 +1, 1 2 3 4 5 6 7টি। তাহলে এফ উপস্তরে আমরা 7টি অরবিটাল পাবো এবং প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনযুক্ত 2টি করে ইলেকট্রন থাকে। তাহলে 7 × 2 = তাহলে এফ উপস্তরে মোট সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকা সম্ভব। এটাকে আমরা প্রকাশ করব F14 এভাবে। তো তাহলে আমরা বন্ধুরা আমরা জানতে পারলাম যে পাউলির বর্জন নীতি প্রয়োগ করে আমরা বের করতে পারলাম যে এস উপস্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। দেখো বন্ধুরা, এই উপস্তর ইলেকট্রন সংখ্যা আমরা আরেকটু উপায়ে সূত্রের মাধ্যমে পেতে পারি। সেটা কি? যে আমরা জানি যে যে কোনো উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা হলো 2l + 1, হ্যাঁ, অরবিটাল সংখ্যা, সর্বোচ্চ অরবিটাল সংখ্যা। তাহলে দেখো, তাই যদি হয় তাহলে আমরা বলি, আমরা একটু অন্যভাবে দেখি। দেখো এস উপস্তরে, তাহলে এই সূত্র অনুযায়ী অরবিটাল সংখ্যা কয়টা হবে? দেখো 2l + 1 সমান, তাহলে এস এর জন্য এল এর মান কত? 0, এল এর মান 0, 2 × 0 + 1 সমান 0 + 1 সমান 1টি। তাহলে এস উপস্তরে অরবিটাল পাই আমরা 1টি। আচ্ছা, তো ঠিক একইভাবে এটা হচ্ছে অরবিটাল সংখ্যা, হ্যাঁ। এই এস উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 × সূত্রটা হবে 2 × 2l + 1। কেন? আমরা জানি যে প্রতিটি অরবিটালে আবার বিপরীত স্পিনযুক্ত 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে সেই 2 দিয়ে গুণ করলাম অরবিটাল সংখ্যাকে। তো এই সূত্র অনুযায়ী তাহলে আমরা সহজেই পেতে পারি যে এস উপস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 2 × এস এর জন্য এল এর মান 0 + 1 সমান 2 × 0 + 1 সমান 2 × 1 সমান 2টি। রাইট? দেখো, আমরা আগেও কিন্তু তাই পেয়েছি, হ্যাঁ, এবং যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে S2 দিয়ে। ঠিক একইভাবে কিন্তু আমরা দেখো পি অরবিটালেও আমরা পাবো 6টি, ডি অরবিটালে পাবো 10টি এবং এফ অরবিটালে পাবো 14টি।
আমি আরেকটা মানে পি অরবিটালের ক্ষেত্রে আমি দেখিয়ে দিই আরেকটা, যে পি অরবিটালে আমরা কি পাই। একইভাবে দেখো পি এর জন্য তাহলে 12+1 সূত্রে আমি এখানে বসাইলাম, তাহলে পি এর জন্য কি হবে, এল এর মান 1, তাহলে 2 × 1 + 1 সমান 2 + 1 সমান সমান আমি দুইটি অরবিটাল পাবো, দুইটি পাবো অরবিটাল। আর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে, যে 2 × 12+1, 2 × এল এর মান, এল এর মান এখানে কত, এল এর মান হলো 1, এর জন্য 1, 1 + 1 সমান 2 × 2 + 1 সমান 2 × 2 এর একে 3 সমান সমান 6। হ্যাঁ, তার মানে পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। যাই বন্ধুরা, তোমরা একইভাবে করে দেখবে যে ডিতে থাকবে 10টা এবং এপে থাকবে 14টি। একইভাবে দেখবে তোমরা যে ডিতে থাকবে 10টি, হ্যাঁ, D10, এবং এফে থাকবে 14টি। আচ্ছা, তাহলে এই মোটামুটি আমরা কি একটা প্রয়োগ দেখলাম পাউলির বর্জন নীতির, যে পাউলির বর্জন নীতি প্রয়োগ করে বিভিন্ন উপশক্তি স্তর অর্থাৎ এসপিডিএফ এই 4টি উপশক্তি স্তরে কিভাবে মানে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে তা কিভাবে আমরা বের করতে পারি। হ্যাঁ, 2টি উপায়ে আমরা সেটা শিখলাম। আচ্ছা, আমাদের এর পরের প্রয়োগটা কি হবে, দ্বিতীয় প্রয়োগে যাই। দ্বিতীয় প্রয়োগ হলো যে এই পাউলির বর্জন নীতি প্রয়োগ করে আমরা প্রধান শক্তি স্তরে, হ্যাঁ, প্রতিটি প্রধান শক্তি স্তরে বা যে কোনো প্রধান শক্তি স্তরে কতটি সর্বাধিক বা সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা নির্ণয় করতে পারি। তো সেটা কিভাবে, যে আমরা জানি যে কোনো পরমাণুর অভ্যন্তরে একটি নির্দিষ্ট প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ n² সংখ্যক অরবিটাল সম্ভব। হ্যাঁ, তার মানে অরবিটাল সংখ্যা, হ্যাঁ, একটি প্রধান শক্তি স্তরে, যে কোনো একটি প্রধান শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হলো n²। আর আমরা একটু আগে বলে আসলাম যে এরকম যে কোনো একটি অরবিটালে বিপরীত স্পিনযুক্ত 2টি করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে সর্বোচ্চ যে কোনো প্রধান শক্তিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বা ধারণ ক্ষমতা কত হবে, এই সূত্রটা হবে 2 দিয়ে গুণ হবে, 2 × n² সমান সমান 2n² সংখ্যক। হ্যাঁ, তো সেটা কেমন, যেমন ধরো এটা প্রথম প্রধান শক্তি স্তর, এটা দ্বিতীয় প্রধান শক্তি স্তর, এটা তৃতীয় প্রধান শক্তি স্তর, এটা চতুর্থ প্রধান শক্তি স্তর। তাহলে প্রথম প্রধান শক্তি স্তরকে যদি আমরা n1 বলি, তাহলে n1 এ
তোমার সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দেখো 2 ইন্টু n এর মান এখানে 1 স্কোয়ার সমান সমান 2 ইন্টু 1 সমান সমান 2টি, এবং সেটা কিভাবে থাকে যে 1s2 এইভাবে, কারণ আমরা একটু আগে শিখে আসছি যে s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, এবং n1 মানে প্রথম প্রধান শক্তি স্তরে আমরা একটি উপশক্তি স্তর পাই, সেটা হলো s। আর যেহেতু এটা প্রথম প্রধান শক্তি স্তরে, তাই এটাকে বলি আমরা 1s, রাইট? আচ্ছা, এর পরেরটা দেখি আমরা। n2 মানে দ্বিতীয় প্রধান শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় শেল, এখানে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2n স্কোয়ার সংখ্যক। তাহলে 2 ইন্টু এখানে n এর মান হলো 2 স্কোয়ার, 2 ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8টি। সেটা উপশক্তি স্তরে কিভাবে বিভক্ত থাকবে? দেখো, দ্বিতীয় শক্তি স্তরে আমরা দুইটা উপশক্তি স্তর পাই, একটা হলো s আর একটা হলো p। আর যেহেতু এটা দ্বিতীয় শক্তি স্তরে পাই, তাই আমরা তাকে বলি 2s এবং 2p। তাহলে 2s এবং 2p। আর আমরা একটু আগে শিখে আসছি যে 2s এ মানে 2s অরবিটালে, অর্থাৎ s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, আর p অরবিটালে বা p উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। এইভাবে 2s to 2p6, 2s to 2p6, এভাবে 8টা ইলেকট্রন থাকবে। পরবর্তী তৃতীয় শক্তি স্তর n3 তে কয়টি থাকবে? 2n স্কোয়ার, 2 ইন্টু n এর মান এখানে 3 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3 3 9 সমান 9 দুগুণে 18টি ইলেকট্রন থাকতে পারে। সেটা আবার উপস্তরে কিভাবে থাকবে আমরা জানি, এরা তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে আমরা 3টি উপশক্তি স্তর পাই, s, p এবং d। আর যেহেতু এরা তৃতীয় শক্তি স্তরে অবস্থান করে, তাই এদের নাম বলি আমরা 3s, 3p, 3d। 3s, 3p, 3s, 3p, 3d। একটু আগে আমরা হিসাব করে আসছি যে s উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, p উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, এবং d উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো, এভাবে মোট 10 6 16, 16 আর 2 18টি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে সর্বোচ্চ। একইভাবে আমরা n4টাও দেখব। n4 2n স্কোয়ার মানে 2 ইন্টু 4 স্কোয়ার সমান 2 ইন্টু 4 4 16, 16 দুগুণে 32। তাহলে চতুর্থ শক্তি স্তরে বা চতুর্থ প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে, এবং সেটা উপশক্তি স্তরে কিভাবে বিভক্ত হয়ে থাকে আমরা জানি যে চতুর্থ শক্তি স্তরে আমরা 4টি উপশক্তি স্তর পাই, s, p, d এবং f। এবং যেহেতু এরা চতুর্থ শক্তি স্তরে, চতুর্থ প্রধান শক্তি স্তরে অবস্থান করে, তাই তাদেরকে আমরা বলি 4s, 4p, 4d এবং 4f। কিভাবে থাকবে? 4s 2, 4p 6, 4d 10, 4f 14। দেখো 32টা হয়েছে, 14 আর ধরে 24, আর 6 30 আর 2 32টি। এভাবে আমরা পাউলির বর্জন নীতির মাধ্যমে, পাউলির বর্জন নীতি ব্যবহার করে প্রধান শক্তি স্তরে পরমাণুর
প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা নির্ণয় করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম মেনলি পাউলির বর্জন নীতি এবং তার দুইটা প্রয়োগ এবং ব্যাখ্যা সহ। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। তোমরা বই পুস্তক দেখে আরো পড়াশোনা করবে। তো সবাই ভালো থাকো, এই কামনায় আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।